কাঁধ থেকে দায়িত্বের ভার নামিয়ে বিদায় নিল ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও অর্জন আর অপূর্ণতার হিসাব এখন জনমতের পাল্লায়। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। তবে কি শেষ রক্ষা হলো না? গোপনে দেশ ছাড়ছেন ডক্টর ইউনূস। এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে ধরা খেলেন বাংলার ফেরাউন। দেশ ধ্বংস করে মব সন্ত্রাসের জনক কি তবে পালাচ্ছেন? তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকার। শেখ বশির সাহেব, সম্ভবত আকিজ গ্রুপের কর্ণধার, তিনি একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে বিদেশ থেকে প্রায় ২১ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। দেশ পরিচালনা করা আর একটি এনজিও পরিচালনা করা এক বিষয় নয়, এমন মন্তব্য এখন চারদিকে শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে একটি কথাই ঘুরছে, ডক্টর মুহাম্মদ ইউনূস মানুষকে স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত ঋণের চাপ বাড়িয়েছেন বলে অভিযোগ তুলছেন অনেকেই। এদিকে হঠাৎ করেই আলোচনায় এসেছে আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নাকি নির্বে দেশ ছেড়েছেন। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই গণমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন দারিদ্র্যের জাদুকর হিসেবে পরিচিত এই ব্যক্তিত্ব বিদায়ের আগে দেশে দারিদ্র্য আরও বাড়িয়ে গেছেন। তাহলে বিশ্লেষকরা এ বিষয়ে কি বলছেন? সত্যিই কি তিনি গোপনে দেশ ছেড়েছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পুরো ঘটনার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট কি, এসব প্রশ্ন এখন সবার মনে। এই সব কিছুর বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা তারেক রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বিএনপি। তবে এই ক্ষমতার পালা বদলে তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন পর্দার অন্তরালে প্রকৃত বিজয়ীর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। 85 বছর বয়সী এই নোবেলজয়ী অত্যন্ত সুনিপুণ কৌশলে তার লক্ষ্য পূরণ করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইন্ডিয়া টুডের এক বিশ্লেষণ অনুযায়ী তারেক রহমান আজ সরকার প্রধান হলেও গত 18 মাসে ডক্টর ইউনূস যা করতে চেয়েছিলেন তা প্রায় সবটুকুই সফলভাবে সম্পন্ন করেছেন। বিশেষ করে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেই একটি নির্বাচন অনুষ্ঠান করাকে ইউনূসের সবচেয়ে বড় ব্যক্তিগত ও রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায় করে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক তকমা দিতে সক্ষম হওয়া ছিল ইউনূসের একটি জাদুকরী ক্ষমতা। অথচ এর আগে শেখ হাসিনা যখন একই পরিমাণ ভোটারকে নির্বাচনের বাইরে রেখেছিলেন, তখন এই পশ্চিমা বিশ্বই তার কঠোর সমালোচনা করেছিল। ইউনূসের এই যাত্রাপথে কোনো নিজস্ব রাজনৈতিক দল না থাকলেও তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো দলগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এক করতে পেরেছিলেন। এছাড়া তরুণ প্রজন্ম ও ছাত্র এনসিপির সমর্থন তার শক্তি বাড়িয়েছিল। অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে তিনি অর্থনৈতিক স্থিতিশীল করা, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি এবং সেনা প্রধানের প্রস্তাবিত সময়ের পরিবর্তে নিজের পরিকল্পনা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে কঠোর পরিশ্রমী ও কর্মক্ষম সরকার প্রধানের পরিচয় দিয়েছেন। তবে তার সাফল্যের মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানের মতে, নির্বাচন আয়োজনে সফল হলেও আইন শৃঙ্খলা রক্ষা, মবক্রেসি সামলানো এবং নাগরিকদের ব্যক্তিগত অধিকার রক্ষায় ইউনূস প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সংখ্যালঘুদের উপর হামলা পুরোপুরি বন্ধ না হওয়া এবং ইসলামপন্থী সংগঠনগুলোর চাপে নীতি শিকারের অভিযোগ তার অর্জনকে কিছুটা ম্লান করেছে। জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, বিদায়ী এই প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ কি? অনেকেই তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কল্পনা করলেও বিএনপির ক্ষমতায় আরোহণের ফলে সেই সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। সাংবাদিক স্বদেশ রায়ের মতে, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে বাকিরা আঞ্চলিক খেলোয়াড় হলেও তিনি একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়। যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটাতে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নিইনি। রাষ্ট্র পরিচালনা খুবই ভেজাইল একটা কাজ ভাই। বিএনপির আজকে সরকার গঠন হয়েছে, শপথ নিয়েছে, মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রতিমন্ত্রী সভা গঠিত হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু দলটির যারা মূল কর্তা বা হর্তাকর্তা ব্যক্তি, বিশেষ করে জনাব তারেক রহমান থেকে শুরু করে
সরকার পরিচালনায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এই দলটির, তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকার। শেখ বশির সাহেব, সম্ভবত আকিজ গ্রুপের কর্ণধার, তিনি একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে বিদেশ থেকে প্রায় ২১ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এটা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন। এর আগে আওয়ামী লীগ সরকার থাকতে এই ঋণের পরিমাণ ছিল আরো ২ লক্ষ কোটি, অর্থাৎ সব মিলিয়ে ২৩ লক্ষ কোটি টাকা ঋণ চাপাই গেছেন পরবর্তী সরকারের কাঁধে। যেহেতু বিএনপি এখন সরকার গঠন করেছে, ঠিক প্রথম দিনই এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বৈদেশিক ঋণ পরিশোধ, নতুন করে ডেভেলপমেন্ট কার্যক্রম, ইকোনমিকে ব্যালেন্স করা, ডলারের রেটকে ব্যালেন্স রাখা, প্রবৃদ্ধির মাত্রা অর্জন করা, এরকম অনেক কিছু হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সামনে এসেছে। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে নিজের কাঁধের বোঝা ডক্টর ইউনূস তারেক জিয়ার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন। আর আগামী ১৭ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে শেষ হয়ে গেছে, দায়িত্ব গ্রহণের সময় বিএনপি সরকারের কাঁধে ২৩ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। পাশাপাশি ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২% বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়ায় ২২,৫০,৯০৪ কোটি টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের সময়ে সরকার শুধুমাত্র ব্যাংকিং উৎস থেকেই ৬১,১৪৮ কোটি টাকা নিয়েছে। প্রিয় দর্শক, ৫ই আগস্টের পর ডক্টর ইউনূস যখন বাংলাদেশে এসে নেমেছিলেন, তখন মানুষের বুকে এক সাগর স্বপ্ন ছিল। প্রিয় দর্শক, সবাই মনে করত ডক্টর ইউনূস এই বাংলাদেশটাকে আরো পরিবর্তন করে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, সেই পরিবর্তনের অধরা স্বপ্নই রয়ে গেল। অবশেষে তিনি বিদায় নিয়ে নিলেন। প্রিয় দর্শক, বিদায় নেওয়ার বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন তিনি দারিদ্র্য বিমোচন করতে এসেই দারিদ্র্যের সীমা আরো বাড়িয়ে দিয়ে গেছেন, অর্থাৎ মানুষকে দারিদ্র্যের সমুদ্রে ফেলে দিয়ে গেছেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবেদনে বিশ্লেষকদের এমন মতামত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।